আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার মনটা অনেক খারাপ। খারাপ এই কারণে যে আমি আমার মানে পছন্দের ব্যাপারে খুব হতাশ। আমি 2012 কি 13 সাল থেকে টকশো শোনা ধরছি, দেখি টকশো শুনি। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে এক ধরনের মানে আসক্তিতে পরিণত হয়েছে যে মানুষ সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, কিন্তু আমি মূলত সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই দেখি টক শো। এই টক শো মূলত দেখার নেশাটা যার কথাবার্তা শোনার মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে গোলাম মাওলা রনি। তৃতীয় মাত্রায় ওনাকে প্রথম দেখি এবং ওনার পার্সোনালিটি দেখে, ওনার কথাবার্তা দেখে আমার খুব ভালো লাগতো আর কি। রাজনীতি সম্পর্কে তো আমার জ্ঞান একেবারেই শূন্য, আর এই বিষয়ে আমার খুব বেশি একটা আগ্রহ যে ছিল তাও না, কিন্তু ওনাদের কথাবার্তা শুনলে ভালো লাগতো। একটা পর্যায়ে দেখা গেল যে নিয়মিত যে টেলিভিশনে খবর টবর হয় ওইসবও দেখতাম না, কারণ একটা টক শোর ভিতরে খুঁটিনাটি সবই চলে আসে, আসল আসল যে ঘটনাগুলো দেশে ঘটে এইগুলার আলাপ আলোচনা বেশিরভাগ টক শোতেই হয়ে যায় আর কি। তো আস্তে আস্তে অনেক মানুষের টক শোই শুনতাম। তো আমি মোটামুটি সেই 2013 সাল থেকেই গোলাম মাওলা রনির একজন ফলোয়ার ফেসবুকে। যেদিন থেকে উনি ইউটিউব চ্যানেল করছে সেখানেও ফলোয়ার ওনার। শুনি নাই এরকমের খুব কম এপিসোড আছে বা ওনার খুব কম ভিডিও আছে যেগুলো আমি দেখি নাই। তো ওনাকে আমার খুব মনে হইতো যে উনি প্রথমে তো আওয়ামী লীগ ছিল, তো আওয়ামী লীগ থাকাকালীন সময় ওনার কথাবার্তা শুনে আমার মনে হইতো যে উনি আসলে ঠিক আওয়ামী লীগ ঘরানার না। ওনার ভিতরে ধর্মকর্ম আছে, উনি আল্লাহ ভীরু মানুষ। উনি ইতিহাস, ধর্ম, শুধু ইসলাম ধর্ম না, অন্য অন্য ধর্ম নিয়ে ওনার যথেষ্ট পড়ালেখা আছে। উনি আসলে হয়তো পারিবারিক অভ্যাসের কারণে অথবা যে কোনো কারণেই হোক উনি আওয়ামী লীগের সাথে জড়াই গেছে, কিন্তু আসলে উনি আসলে আওয়ামী লীগ ঘরানার লোক না, এটা আমার কাছে মনে হইতো। এবং 2018 সালের যখন আবার একটা নির্বাচন হইল, 18 সালের 19 সালে, ওই সময় দেখলাম যে উনি আওয়ামী লীগ থেকে নমিনেশন নিল না বা পেল না, তারপরে বিএনপিতে যোগ দিল। তো আমার কাছে মনে হলো যে না, উনি আসলে আওয়ামী লীগের জন্য ছিলই না, উনি অন্য একটা দল করতেছে, সেটাই ভালোই হবে হয়তো। নীতি নৈতিকতার দিক থেকে, ওনার সততার দিক থেকে আমি খুব এক ধরনের কনফিডেন্সে ছিলাম যে আসলে উনি হয়তো একজন সৎ লোক, সৎ শিক্ষিত লোক আর কি, আল্লাহ ভীরু লোক। এরপর 2024 সালের এই 5ই আগস্টের পরে সাংবাদিক ইলিয়াস হোসেন ওনাকে নিয়ে একটা এপিসোড বানাইছিল। সো ওই এপিসোডটা আমি দেখিও নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যে লোকটাকে ভালো জানি তার সম্বন্ধে নেগেটিভিটি শোনার কি দরকার আছে, তো শুনলাম না। কিন্তু ইলিয়াস হোসেনেরটা আমি শুনি নাই, কারণ ইলিয়াস হোসেনের তো আমি ওরকম অত ভক্ত না। আমি তার ভিডিও দেখি, তাকেও আমার ভালো লাগে, কিন্তু ওই লেভেলের ভক্ত তো না। কিন্তু আমি দেখলাম যে গোলাম মাওলা রনি তার ফেসবুক পেজে ইলিয়াস হোসেনের মাকে নিয়ে একটা খুবই বাজে ধরনের পোস্ট দিছে, যেই পোস্ট আসলে কোনো সভ্য মানুষ দিতে পারে না, যার রুচি আছে বা কিছু এই রকমের কোনো পোস্ট কাউকে নিয়ে দেওয়া যায় না। অন্তত একজন মানুষের মাকে নিয়ে তো এই ধরনের কথা বলাই যায় না। ইভেন কি কারো মা যদি পতিতাও হয়, ওই পতিতার সন্তানের সামনেও তার মাকে পতিতা বলে গালি দেওয়া যায় না। তো গোলাম মাওলা রনি তার থেকেও নিকৃষ্ট কথাবার্তা বলেছে, যেটা আমার একদমই পছন্দ হয় নাই। তার প্রতিক্রিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেন গত রাতে যেই ভিডিও দিল, এটা জাস্ট অবিশ্বাস্য। একটা মানুষ এত নোংরা কিভাবে হইতে পারে? গোলাম মাওলা রনির সম্পর্কে আমার ধারণাটাই পাল্টে গেল। তার কাছ থেকে অন্তত এই ধরনের স্ক্যান্ডাল তো আশা করি নাই কখনোই, যে সে এই রকমের কোনো কিছু করতে পারে। হ্যাঁ, সে এক সময় সাংবাদিক পেটানোর জন্য জেল গেছে, ওইটারও আমি নিজে নিজে একটা ব্যাখ্যা দিছি যে না, একটা মানুষের প্রাইভেসি নষ্ট করছে হয়তো, বা একটা মানুষের মেজাজ ঠিক থাকতে পারে না।
কিন্তু এই যে ওনার মতো একটা মানুষ এই নারী ঘটিত ব্যাপারে জড়াই যাবে, আসলে এটা মানে কিভাবে সম্ভব? কিন্তু কথা তো সত্য। সাংবাদিক ইলিয়াস হোসেনের রিপোর্টের মানে সন্দেহ করার কোনো কারণই নেই। এই কারণে আমার মনটা খুব খারাপ যে এমনিতেই এই যে এই গত 2013 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত যে এই 10-12 বছর ধরে যেই শুনতেছি টকশো, এর ভিতরে কত মানুষ, কত মানে এই টকশোর যে ক্যারেক্টারগুলো, এই গোলাম মাওলা রনি একবার তৃতীয় মাত্রায় বলছিল যে বিদেশে গেলে ওনাদেরকে মানুষ বলে যে আপনাদেরকে তো আমরা টিভিতে দেখছি। সো উনি বলছিল যে হ্যাঁ আমরা আসলে টিভি টকশোতে অভিনয় করি। সো এরকমের বহুত অভিনেতা আমাদের দেশে আছে, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী, যারা মানে টকশো শুরু করার আগে সালাম দেয় না এই ভয়ে যে সে না আবার ইসলামিক হয়ে যায়। মানে নিজেকে মানে ওই প্রগতিশীল প্রমাণ করার জন্য সে দেখা গেছে অনেকে সালামটাও দেয় না, খোদা হাফেজও বলে না, সালামও বলে না, মানে এরকমের একটা ব্যাপার আর কি। বিশিষ্ট বুদ্ধিজীবী কেউ আছে মানে সারাক্ষণ সে মানে নেগেটিভিটির ভিতরে থাকবে। শেখ হাসিনা ছিল, সেও ভালো ছিল না, ডক্টর ইউনূস সেও ভালো না, হয়তো দেখা যাবে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে সেও ভালো না। মানে কিছু লোকই আছে যারা সবসময় শুধুমাত্র ইস্যু খুঁজে বেড়ায়, মানে খারাপ ইস্যু, মানে মানুষের সমালোচনাই তার করা লাগবে, প্রশংসা সে করতে পারবে না। এই এত এত ক্যারেক্টারের ভিতরে গোলাম মাওলা রনিকে নিয়ে আমার যে একটা পজিটিভ ধারণা ছিল, সেই পজিটিভ ধারণাটা আজকে ভেঙে গেল। আসলে মানুষ কাউকেই বিশ্বাস করা যায় না, এই জন্যই আজকে মনটা অনেক খারাপ। আল্লাহ হাফেজ।